জনজাতি মোর্চা, এটা সদর আরবান এরিয়া। এই এরিয়ার আজকে উনি আমাদের নতুন সভাপতি। আজকে নতুন কমিটি হওয়ার পরে প্রথম আমরা এই আমাদের এটা গার্লস বুজ্জম বিদ্যালয়ে আমরা আজকে মিলিত হলাম। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে, কি করে আমাদের এই সদরের মধ্যে আমাদের প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে জনজাতি মোর্চাকে শক্তিশালী করা যায়। এবং 7টা মোর্চার মধ্যে জনজাতি মোর্চা একটা। পার্টিকে শক্তিশালী করতে গেলে এই মোর্চারও অনেক ভূমিকা। তো কাজে আগামী আমাদের পুরো কর্পোরেশন যে নির্বাচন বা পৌরসভা, এই নির্বাচনগুলিতে যাতে আমাদের মোর্চা সহায়ক ভূমিকা পালন করতে পারে, পার্টিকে সাহায্য করতে পারে, তার জন্য আজকে এখানে প্রথম আমাদের বৈঠক। যারা কমিটির মেম্বার আছেন তাদেরকে নিয়েই আমরা আজকে বসবো। এর মধ্যে শুনেছি 4-5 জন একটু কোয়ারেন্টাইনে থাকাতে সবাই আসতে পারেননি। 5 থেকে 7 জন বাদ দিয়ে বাকিরা সবাই আসছেন জেলাতে। আমাদের 31 জন নিয়েই তো আমাদের 31 জন কমিটি, তার মধ্যে আজকে আমি দেখেছি ম্যাক্সিমামই উপস্থিত আছেন 5 থেকে 7 জন বাদ। আজকে এই আলোচনার পরে যে কমিটি কী নির্দেশ দেবেন আপনি? দেখুন, সাংগঠনিক যেহেতু আমাদের এই শহরাঞ্চলে যেখানে যেখানে আমাদের জনজাতি আছেন, প্রত্যেক ওয়ার্ডে যাতে আমরা জনসম্পর্ক করতে পারি, কে কোথায় কিভাবে আছেন, আমাদের দলে কতজন যত ভোটার আছেন, আর তাদের কী সমস্যা, তাদের মনের কথা জানার চেষ্টা করব। আর আমাদের সরকার যে কাজ করছে জনগণের জন্য, সেটা আসলে সব জায়গায় মানে সেটা সুবিধা পাচ্ছি কি না, এবং আমাদের পার্টিতে নিয়ে আসার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি, এই দিকগুলি আমরা। স্যার, বিশেষ করে বিভিন্ন জায়গায় জনজাতি মোর্চারা তীব্র মতার দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন, সেই বিষয়ে কর্মীদেরকে কীরকম? যে কোনো আক্রমণ বা রাজনৈতিক হিংসা আমরা তার নিন্দা জানাই। কাজে এটা ঠিক না, গণতন্ত্রে মানুষের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা বা সক্রিয় সদস্য হয়ে কাজ করা। তো এটা ঠিক না। আমরা এর আগেও আমরা আলোচনা করেছি এবং সাংগঠনিকভাবেও আমরা সব জায়গায় আমাদের কর্মীদেরকে আমরা বার্তা আমরা দিয়েছি যে হিংসায় যেন কেউ পা না বাড়ায়। অনেকে ষড়যন্ত্র করে হিংসার আশ্রয় নিতে পারে, বাধ্য করতে পারে। তো সেই জায়গায় যাতে সংযত থেকে কাজকর্ম করে। স্যার, বর্তমান পরিস্থিতিতে কি এডিসিতে আপনাদের জনজাতি মোর্চা সঠিকভাবে কাজ করতে পারছে? কিছু কিছু ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, কারণ তারা যদিও থানচার কথা বলেছিল, কিন্তু থানচা শক্তি প্রাসাদের নিয়ে তো অনেক দূরের কথা। তাদের দলের মধ্যেও থানচা আছে কিনা আমার সন্দেহ। কারণ আমাদের প্রদ্যুৎ বাবু, উনি সুপ্রিমো ওই দলে, ওনাকে ওনার কর্মীকে ধরে এনে পুলিশের হাতে তুলে দিতে হবে। একজন বিধায়ককে আক্রমণ করেছিলেন। তো তা থেকে প্রমাণিত হয় যে পুলিশের হাতে সেই দলেরই সুপ্রিমোকে ধরে দিতে হয়। বারবার উনি আপিল রাখছেন সবার কাছে যেন হিংসায় পা না বাড়ায়, কিন্তু ওনার কমানো কেউ মানছে না। তো যার ফলে আজকে পাহাড়ে বিভিন্ন জায়গায় যেখানে একটু শক্তিশালী, সেখানে তারা বিভিন্নভাবে অন্যান্য দলের রাজনীতি কর্মীদেরকে হয়রানি করার চেষ্টা করছে। পঞ্চায়েত নিয়ে তাদের অযথা একটা আমরা দেখছি কার্যকলাপ। আরডি ডিপার্টমেন্ট পঞ্চায়েত থেকে পরিষ্কার বলা হয়েছে যে তাদের যে কমিটিগুলি হয়েছিল সেটা বেআইনি। তারপরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে তালা মারছে, পিডিও এবং পঞ্চায়েত সেক্রেটারিকে বলছে যেতে পারবে না, অফিস খুলতে পারবে না। এটা ঠিক না। তো কাজেই আমি ওনার প্রতি আবার আহ্বান রাখতে চাই প্রতিজ্ঞার কাছে। আজকে ওনার জন্মদিন, ওনার প্রতি যেমন জন্মদিনের শুভেচ্ছা রইল, তেমনি যাতে গণতান্ত্রিক পরিবেশে মানুষ রাজনীতি করতে পারে। এবং যেহেতু থানচার নাম করে এসছেন, কাজে থানচা প্রতিষ্ঠার ক্ষেত্রে যেন আরও একটু অ্যাক্টিভ হয়, এই কথাই বলব। থ্যাংক ইউ স্যার। প্রথমে বলবো ওটা ওই দলের ব্যাপার, কারণ ওই দলের বিধায়ক। আমি দেখেছি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, উনি হোয়াটসঅ্যাপ না কিসে করে যেন পাঠিয়েছেন পদত্যাগপত্র, যেটা আমিও মনে করি ঠিক না। কারণ স্পিকারের সামনে গিয়ে ওনার সামনে সিগনেচার করে আমি পদত্যাগ করলাম, কারণগুলি তো লিখিত আকারে বা মৌখিক আকারেও তিনি বলতে পারতেন। তো সেটা না করে স্পিকারের কাছে হোয়াটসঅ্যাপে তো হয় না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠানোর পর
পরের দিন আবার তিনি দেখা করতে পারতেন, কথা গিয়ে বলতে পারতেন। এর মধ্যে দেখেছি মুখ্যমন্ত্রীকে কপি দিয়েছেন আবার আমাদের এনসি বাবু, যিনি ওই দলের সভাপতি। তো এনসি বাবুই বলছেন এটা, মানে আমি যতটুকু জানি ঠিক না। তো এই জন্য পেন্ডিং আছে। তো কাজেই ওই দলের সুপ্রিমো হিসেবে এখন এনসি বাবুরা দেখবেন। কিন্তু এরপরে কিন্তু প্রদ্যুৎ কিশোর ওনার বাড়িতে গেলেন, ওনার সঙ্গে কথা বললেন। তো সেই বিষয়টা আপনি কী মনে করেন? কোনো ধরনের রাজনৈতিক চাপে শিকার হয়েছে উনি? রাজনৈতিক চাপ আমার মনে হয় সিমলা তমাকারিতে, যেটা এই ডিসি নির্বাচনে আমরা দেখলাম, বিপুল বুথে জয়যুক্ত হয়েছেন আমাদের রবীন্দ্র দেববর্মা। উনি মথার লোক। তো এটা একটা বাড়তি চাপ তো আছেই আমাদের বিশ্বজিৎ বাবুর উপরে। এছাড়া পাহাড়ে দেখুন সব জায়গায় আইপিএফটি এখন অনেকটা দুর্বল। আমি তো এডিসি নির্বাচনে আগে বলেছিলাম, আমার যে অভিজ্ঞতা আমি তাই শেয়ার করেছিলাম। সেই সময় হয়তোবা অনেকে আমার কথা মানতে চায়নি। তো সিটটা তারা বেশি নেওয়ার পরে যা হওয়ার সেটা তো হয়েছে, আমি অনেক জায়গায় বলেছি। তো কাজে এটা তাদের উপর একটা বাড়তি চাপ। কিন্তু রাজনীতি মানে তো সেটা, যে রাজনীতি মানেই অনিশ্চয়তার ইয়ে, আর সবসময় একটা প্রেসারে তো থাকবে, জনগণের জন্য কাজ করতে হবে। কাজ করতে না পারলে সেটা আরও চাপটা বেড়ে যাবে। তো উনি এমএলএ হিসাবে এলাকায় কি কাজ করেছেন উনি জানেন। কিন্তু এই মথা এবং এখন যে 3 বছর উনি এমএলএ হিসেবে কাজ করেছেন, সেটা জনগণ নিশ্চয়ই ওনার উপরে একটা চাপ। অন্যদিকে মথার যে ক্ষমতায় আসা, সেটাও একটা চাপ। আর বাকি তো তাদের দলের কথা উনি জানেন। আপনি কি মনে করেন বিজেপির উপর কোনো প্রভাব পড়তে পারে ওনার পদত্যাগে? একজন যদি উনি যদি কোথাও চলেও যান আর বাকি যদি ঠিক থাকেন, আমি মনে করি এত মানে বিজেপির উপরে চাপ আসার কথা না। কারণ বিজেপি 36 এবং তাদের 8 জন নিয়ে আমাদের সরকার চলছে। তো 44-এর জায়গায় 43 হবে। যাই হোক, এমন করলেও আমাদের মেজরিটি আছে এবং পুরো 5 বছরই চলবে বলে আমি আশা করি। বর্তমানে একটা গুঞ্জন শোনা যাচ্ছে রাজ্য রাজনীতিতে, এই গুঞ্জনটাকে নিয়ে কি বলবো? মুখ্যমন্ত্রী পরিবর্তন, মুখ পরিবর্তন। সেটা দেখুন, গতকাল মিডিয়া থেকে আমাকেও প্রশ্ন করেছিল, মানে মুহূর্তের মধ্যে কেউ মুখ্যমন্ত্রী হয়ে যায়, সভাপতি হয়ে যায়। আর আজকে সেই পত্রিকা অফিস থেকেও আমার কাছে ফোন এসেছিল। আমি বললাম, আপনারাই তো নিউজ করেছিলেন যে হয়ে যাচ্ছে, তো আজকে আবার আমার মতামত জানার কি দরকার ছিল? আমি বলেছি এটা কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন। আর বিজেপি অন্য দলের মতো না, সব কিছু দেখাশোনার পরে, যাচাইয়ের পরে যা কিছু হয়। স্যার, এরকম আমি এটা অস্বীকার করছি, প্রথম কথা। আর বারবার বিরোধীদের উপরে আক্রমণ, সেটাও আমি বলবো। মানিকবাবুর কথা বলেছেন, মানিকবাবু শান্তির বাজারে কিছু একটা সময় রুজ বিলিতে যারা কাজ করতেন, আমানতকারী যারা ইনভেস্ট যারা করেছিলেন, তাদের দ্বারা উনি গ্যারাউট হয়েছিলেন, এটা আমি জানি। কিন্তু সেখানে বিজেপির ফ্ল্যাগ ধরে কেউ বা বিজেপির কোনো কার্যকর্তা ওনাকে দৈহিকভাবে নির্যাতন করেছে, সেটা আমার জানা নেই। আর আমি সেই দিনও বলেছিলাম যে কারোর উপরে এরকমভাবে যদি রাজনৈতিক হয়, আক্রমণ হয়, তাহলে তার আমি বিরোধিতা করি। কারণ আমি উল্টো আরও প্রশ্ন করতে চাই অনেকজনের কাছে। আমিও কয়েকটা জায়গায় আমি আক্রান্ত হয়েছিলাম। আমাদের যদি এই সমাজটা যদি বজ্র সমাজ হয় আর গণতন্ত্রকে যদি এতই বিশ্বাস করি, তো তাদেরও উচিত ছিল রেবতীর উপরে আক্রমণের সময় কিছু কথা বলা। বিরোধী দলনেতা বারবারই বলেছে যে রাজ্যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? গণতন্ত্র আছে বলেই উনি কথা বলতে পারছেন, গণতন্ত্র আছে বলে উনি শান্তির বাজার থেকে আমার ধর্মনগরে যেতে পারছেন। তো কোথায় গণতন্ত্র নেই? আর গণতন্ত্র আছে বলে তো আজকে একটা নতুন দল ত্রিপুরা রাজ্যে এডিসি দখল করলো। না হলে তো আমাদের বিজেপির সরকারে হওয়ার কথা, আমরা জোর করে শক্তি প্রয়োগ করে আমরা নিয়ে নিতাম। কিছুদিন আগেও গণতন্ত্র আছে বলে তো নিয়ে গেল আর একটা দল। কিছুদিন আগেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে 2 জায়গায় 2টি ঘটনা সংঘটিত হয়েছে বিরোধীদের উপর। এই বিষয়টা যদি আপনি কি বলবেন? দেখুন, উনি যদি নজর অন্যদিকে ঘোরাতে চান, আমি তো পেপারে, বিভিন্ন নিউজ পেপারে দেখছি পবিত্র বাবুর নামে বিভিন্ন অভিযোগ আসছে। বাদল বাবুর পরে পবিত্র বাবু, আরও কতজনের। যদি এটা পুলিশের পর্যায়ে আসে, তদন্তের যা হবার হবে আইনে। কিন্তু নিউজ পেপারগুলিতে তো দেখছি, তো এরকম অনেক বিষয় আছে যেগুলি খুব জ্বলন্ত ইস্যু। এবং একটা বিরোধী দলের নেতা হিসেবে একজন
ওনার যেটা ভূমিকা সেটা হয়তোবা উনি ভালোভাবে করতে পারছেন না। তো বারবার একটা জায়গাতে আঘাত করার চেষ্টা, গণতন্ত্র নেই, আইন নেই। তো গণতন্ত্র এবং আইন যদি না থাকে এই নির্বাচন হয়ে গেল কি করে? আর উনি তো যথেষ্ট সিকিউর, এখন সরকার কি দেয়নি ওনাকে? স্করপিও চেয়েছিলেন, স্করপিও পেয়েছেন, এখন ইনোভা চেয়েছেন, সেটাও পেয়েছেন, ভালো বাংলো দেওয়া হয়েছে। বলুন না, আরও কিছু যদি লাগে আমরা দিয়ে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ।